আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির 41 নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির 41 নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে গাছের খাবার তৈরি। এর আগের পার্টের আলোচনায় আমরা জেনেছিলাম যে সমস্ত খাবারের জন্যই গাছের ওপর নির্ভর করতে হয় প্রাণীদের। তো আজকের পার্টির ভিডিওতে প্রথমেই আমরা জানবো গাছের খাবার তৈরি সম্পর্কে। গাছ কিভাবে খাবার তৈরি করে সেটা এই অংশে আমরা জানবো। তাই এখানে হেডিং করা হয়েছে গাছের খাবার তৈরি। তো এখানে কি বলা হচ্ছে, দিদিমণি বললেন প্রাণী থেকে আমরা বেশ কিছু খাবার পাই। আচ্ছা, তাহলে ওই প্রাণীরা খাবার পায় কোথা থেকে বলো দেখি। আসমা বলল গাছ থেকে। দিদি, তাহলে আমরা প্রাণীদের থেকে খাবার পাই, যেমন মাংস পাই, মাছ পাই, দুধ পাই, কিন্তু ওই প্রাণীরা কি থেকে খাবার পায়? ওই প্রাণীরা গাছ থেকে খাবার পায়। দিদিমণি বললেন ওই প্রাণীদের কাছ থেকে আমরা যে খাবার পাই তার মূলে আছে গাছেরা। তাহলে সব খাবারের মূলে কারা? তাহলে সমস্ত খাবারের মূলে কারা সেটা দিদিমণি প্রশ্ন করলেন। শামীম বলল সব খাবারই আমরা পাই আসলে গাছেদের থেকে। তাহলে সব খাবার আমরা কি থেকে পাই? গাছ থেকে পাই। পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে। তখন দিদিমণি বললেন যে ঠিক বলেছ, সরাসরি বা ঘুর পথে উদ্ভিদেরাই হলো আমাদের সব খাবারের উৎস। সরাসরি বা ঘুর পথে উদ্ভিদেরাই সব খাবারের উৎস। উদ্ভিদেরা খাবার পায় কোথা থেকে বলো দেখি। দিদিমণি এবারে প্রশ্ন করলেন যে এই উদ্ভিদ বা গাছ কোথা থেকে খাবার পায়। মঞ্জু বলল দিদি মাটি থেকে পায় কি? দিদিমণি বললেন মাটি থেকে তৈরি খাবার পায় না। গাছ মাটি থেকে তৈরি খাবার পায় না, কিন্তু মাটি থেকে জল আর খাবার তৈরির কিছু দরকারি উপাদান পায়। আসলে গাছ এই মাটি থেকে তার শিকড়ের মাধ্যমে জল প্রভৃতি প্রয়োজনীয় উপাদান পায়, কিন্তু তৈরি খাবার গাছ মাটি থেকে পায় না। এইরকম কোনো ব্যাপার না যে তৈরি খাবার গাছেদের জন্য খাবার মাটিতে তৈরি করা থাকে, শিকড় দিয়ে গাছ সেই খাবার শুষে খেয়ে নেয়, এইরকম কিন্তু নয়। আসলে গাছ মাটি থেকে খাবার তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে। বাতাসের একটা উপাদান কার্বন ডাই অক্সাইড গ্যাস সে বাতাস থেকে টেনে নেয়। তাহলে গাছের খাবার তৈরি করার জন্য মাটি থেকে জল প্রয়োজন, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। খাবার তৈরি করতে আর লাগে সূর্যের আলো। সূর্যের আলো প্রয়োজন হয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে গাছের খাবার তৈরি করার জন্য কি কি প্রয়োজন হয়, মাটি থেকে জল প্রভৃতি, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং সূর্য থেকে সূর্যের আলো, এই প্রয়োজনীয় উপাদানগুলো গাছের লাগে খাবার তৈরিতে। তাহলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে খাবার তৈরি করার সময় গাছ মাটি থেকে জল আর খাবার তৈরির কিছু দরকারি উপাদান পায়। বাতাসের থেকে পায় কার্বন ডাই অক্সাইড এবং সূর্যের থেকে পায় সূর্যের আলো। শামীম জিজ্ঞেস করলো গাছ কোথায় খাবার তৈরি করে দিদি? তখন দিদিমণি বললেন গাছ তার শরীরের সবুজ অংশগুলোতে খাবার তৈরি করে। এ প্রসঙ্গে বলে রাখি পাতাকে বলা হয় গাছের রান্নাঘর। তাহলে গাছ তার শরীরের সবুজ অংশগুলোতে খাবার তৈরি করে। পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে। খাবার তৈরি করার সময় তৈরি হওয়া অক্সিজেন গ্যাস সে বাতাসে মিশিয়ে দেয়। তাহলে গাছের খাবার তৈরি করার সময় অক্সিজেন গ্যাস তৈরি হয় এবং খাবার তৈরি করার সময় সালোক সংশ্লেষের মাধ্যমে গাছ বাতাসে অক্সিজেন মিশিয়ে দেয়। দেখো এখানে একটা গাছের ছবি রয়েছে। খাবার তৈরি করার পদ্ধতিটা এখানে ছবির মাধ্যমে দেখানো হচ্ছে যে এই যে একটা গাছ, সে মাটি থেকে জল বা প্রয়োজনীয় উপাদান শিকড়ের মাধ্যমে নিচ্ছে, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে এবং সূর্যের থেকে সূর্যের আলো নিচ্ছে খাবার তৈরি করার সময়। আর খাবার তৈরি করার সময় গাছের মধ্যে অক্সিজেন তৈরি হচ্ছে, গাছ
বাতাসে অক্সিজেন ছাড়ছে। তাহলে খাবার তৈরি করার সময় গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে এবং অক্সিজেন বাতাসে মিশিয়ে দিচ্ছে। পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে যে গাছ খাবার তৈরি করার সময় বাতাস থেকে কি নেয়, উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। এটাও পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে যে গাছ খাবার তৈরি করার সময় বাতাসে কি মিশিয়ে দেয়, উত্তর হবে অক্সিজেন। এ প্রসঙ্গে বলে রাখি, আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে আমরা মনে করি সব সময় বুঝি গাছ বাতাসে অক্সিজেন ছাড়ে এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এটা ঠিক নয়। গাছ কেবলমাত্র খাদ্য তৈরি করার সময় বাতাসে অক্সিজেন ছাড়ে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আর অন্য সময় গাছ নিজের শ্বাসকার্য চালানোর সময় অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড বর্জন করে, যেমনটা আমরা করি। শুধুমাত্র খাদ্য তৈরি করার সময় গাছ অক্সিজেন ছাড়ে আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এরপর বলা হচ্ছে তৈরি হওয়া খাবারের কিছুটা গাছ নিজে ব্যবহার করে আর বাকিটা গাছ জমিয়ে রাখে নিজের শরীরে। তাহলে গাছ যে খাবার তৈরি করে তার কিছুটা নিজের জন্য ব্যবহার করে আর বাকিটা গাছে জমিয়ে রাখে, নিজের শরীরে জমিয়ে রাখে। সেটা পাতায় হতে পারে, ফলে হতে পারে, প্রভৃতিতে সে জমিয়ে রাখে। আসলে সূর্য থেকে পাওয়া শক্তির একটা অংশই উদ্ভিদের তৈরি খাবারে জমা থাকে। তাহলে উদ্ভিদের তৈরি খাবারে আসলে কার শক্তি জমা থাকে? সূর্যের শক্তি জমা থাকে। এবারে ছবির ফাঁকা বক্স দুটো ভর্তি করে ফেলো। তো আমরা এই ছবির ফাঁকা বক্স দুটোতে দেখিয়েছি যে খাবার তৈরি করার সময় সূর্যালোক গ্রহণ করছে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে এবং বাতাসে অক্সিজেন মিশিয়ে দিচ্ছে, আর শিকড়ের মাধ্যমে মাটি থেকে কি নিচ্ছে? জল প্রভৃতি প্রয়োজনীয় উপাদান নিচ্ছে। শামীম বলল, তার মানে সূর্যের শক্তি জমা থাকে উদ্ভিদের তৈরি করা খাবারে, আর খাবার খেলে সেই শক্তিই আসে প্রাণীদের দেহে। আমরা কি সরাসরি বা ঘুরপথে সূর্যের শক্তিই গ্রহণ করছি? তাই বলা যেতেই পারে যে সমস্ত শক্তিই আসে কোথা থেকে? সূর্য থেকে। তো প্রথমে আমরা জেনেছিলাম যে উদ্ভিদেরাই সমস্ত খাবারের উৎস, আর এই উদ্ভিদ খাবার পায় যেহেতু সূর্য থেকে, তাই বলা যায় এই সূর্যই হলো শক্তি বা খাবারের আধার। চলে আসছি নিচের অংশে। ঠিক তাই, তারপর দরকার মতো সেই শক্তিই প্রাণীরা ব্যবহার করে। তো আমরা খাবারের মাধ্যমে যে শক্তি পাচ্ছি, শক্তিই আমরা বা অন্যান্য প্রাণীরা ব্যবহার করে থাকি। যেমন মাছরাঙা আর চিল ছোঁ মেরে মাছ শিকার করে, বাঘ হরিণ শিকার করে, মৌমাছি ফুলের মধু খুঁজে বেড়ায়, মাছ সাঁতার কাটে, আর মানুষ দিনরাত কত রকম কাজেই না এই শক্তি খরচ করে। তোমরা হেঁটে হেঁটে স্কুলে যাও, তোমরা খেলা করো, ধরো জলের বালতি তুলছো, তো সাইকেল চালাচ্ছ, হাঁটছো, দৌড়াচ্ছ, তো প্রত্যেকটা কাজেই তোমাদের শক্তির প্রয়োজন হয়। এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এর জন্যও শক্তির প্রয়োজন হয়। তো নিচের অংশে কি বলা হচ্ছে? মানুষ আর অন্যান্য প্রাণীরা কিভাবে উদ্ভিদদের উপর নির্ভর করে তার একটা ছবি তোমাদের খাতায় আঁকো। এটা তোমরা নিজেরা চেষ্টা করবে যে মানুষ বা অন্যান্য প্রাণী কিভাবে উদ্ভিদের ওপর খাবারের জন্য নির্ভর করে তার ছবি আঁকতে হবে। এটা তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে। এবারে চলে আসছি 42 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে খাবার থেকে শক্তি পাই কিভাবে। আমরা খাবার থেকে শক্তি পাই সেটা তো বুঝলাম, কিন্তু কিভাবে এই খাবার থেকে শক্তিটা আসে সেটাই আমরা এই অংশে জানবো। এখানে কি বলা হচ্ছে? টিফিন শেষের ঘন্টা পড়ে গেছে, দিদিমণি নিশ্চয়ই ক্লাসে এসে গেছেন। শামীম, মঞ্জু আর মেরি তাড়াতাড়ি লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠছিল। ক্লাসে ঢুকে বেঞ্চিতে বসে তারা হাঁপাতে লাগলো। তাহলে দিদিমণি এসে গেছে বুঝি, এই ভয়ে তাড়াতাড়ি করে তারা কি করেছে? সিঁড়ি ভেঙে উপরে উঠেছে। তাই তারা হাঁপাতে লাগলো, কারণ তাদের কষ্ট হয়ে গেছে। দিদিমণি জিজ্ঞেস করলেন, তোমরা এত হাঁপাচ্ছ কেন? মেরি বলল, তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠলাম তো তাই। তখন দিদিমণি বললেন, তোমরা কেউ কি খেয়াল করে দেখেছো হাঁপানোর সময় তোমরা জোরে জোরে শ্বাস নিচ্ছিলে? তাহলে হাঁপানোর সময় আমরা কি করি? জোরে জোরে শ্বাস নিই। মঞ্জু বলে উঠল, হ্যাঁ দিদি, ঠিকই তো। দৌড়ানোর সময়
বা সিঁড়ি দিয়ে ওঠার সময় তোমরা কি খরচ করো বলো তো? তখন শামীম বলল শক্তি, তাই না দিদি? তাহলে দৌড়ানোর সময় বা কোনো কাজ করার সময়, সিঁড়ি দিয়ে ওঠার সময় আমরা কি খরচ করি? আমরা শক্তি খরচ করি। দিদিমণি বললেন ঠিক, কিন্তু শক্তি পাও কোথা থেকে বলো তো? তখন অরুণ বলল খাবার থেকে দিদি। তাহলে আমরা কাজ করার জন্য কি খরচ করি? শক্তি খরচ করি। সেই শক্তি আমরা কি থেকে পাই? খাবার থেকে পাই। তখন দিদিমণি বললেন যে ঠিক, কিন্তু খাবার থেকে আমরা শক্তি পাই কিভাবে জানো কি? মেরি বলল খাবার থেকে নিশ্চয়ই কোনোভাবে আমরা শক্তিটাকে বের করে নিই। এবারে আমরা যদি একটা মাংসের টুকরো খাই বা আলু খাই বা ভাত খাই, সরাসরি তো এইরকম কোনো ম্যাজিক নেই যে মাংসের টুকরোটা খাবো, 1 কেজি মাংসের টুকরো খাবো আর 1 কেজি শক্তি হয়ে যাবে, এইরকম কোনো ব্যাপার নেই। ওই খাবারটা হজম হয়, হজমের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় তার শক্তিতে পরিণত হয়। দিদিমণি বললেন যে ঠিকই বলেছো, কিন্তু কিভাবে? এসো এবারেই আমরা সেটাই বোঝার চেষ্টা করি। তো খাবার থেকে কিভাবে শক্তিটাকে বের করে নিতে হয় এটা আমরা বোঝার চেষ্টা করব। আমরা বাতাস থেকে শ্বাস নিই। আমরা বাতাস থেকে কি শ্বাস নিই? বাতাস থেকে আমাদের শ্বাস নেওয়াটা হলো প্রশ্বাস। আমরা বাতাস থেকে নাকের মাধ্যমে যে শ্বাসটাকে টেনে নিচ্ছি সেটা প্রশ্বাস। এ প্রসঙ্গে বলে রাখি, আমরা নাকের মাধ্যমে যে বাতাসটা ছেড়ে দিচ্ছি সেটা নিঃশ্বাস। অনেকেই গুলিয়ে ফেলে, তবে আমাদের মনে রাখতে হবে শ্বাসকার্য চালানোর সময় আমরা নাকের মাধ্যমে যেটা টেনে নিই সেটাকে বলে প্রশ্বাস, আর যেটাকে ছেড়ে দিই বাতাসে সেটাকে বলে নিঃশ্বাস। এরপরে দিদিমণি বললেন আচ্ছা, বিষম খাওয়ার কথা আলোচনা করার সময় একটা বাতাস যাওয়ার নলের কথা বলেছিলাম, মনে আছে? আফসানা বলল হ্যাঁ দিদি, আমাদের গলার ভেতরে দুটো নল আছে পাশাপাশি। অরুণ বলে উঠল মনে পড়েছে দিদি, একটা দিয়ে খাবার যায়, অন্যটা দিয়ে যায় বাতাস। দিদিমণি বললেন বাহ, তোমার তো খুব ভালো মনে আছে দেখছি। ওই বাতাস যাওয়ার নলটা হলো শ্বাসনালী। তাহলে আমাদের মুখের মধ্যে যে বাতাস যাওয়ার যে নল রয়েছে সেটা আসলে শ্বাসনালী। শ্বাসনালীর শেষে দুটো থলির মতো অংশ আছে, এরা হলো ফুসফুস। তো এই যে শ্বাসনালী আর শ্বাসনালীর শেষে যে দুটো থলির মতো অংশ, এরা কি? এরা ফুসফুস। প্রশ্বাস নেওয়ার সময় বাতাস নাক দিয়ে ঢুকে শ্বাসনালী হয়ে ফুসফুসে গিয়ে পৌঁছয়। তো আমরা যখন প্রশ্বাস নিই তখন নাক দিয়ে বাতাস ঢুকে শ্বাসনালী হয়ে ফুসফুসে গিয়ে পৌঁছয়। অরুণ জিজ্ঞেস করলো অনেক সময় তো আমরা মুখ দিয়েও প্রশ্বাস নিই, তাই না দিদি? দিদিমণি বললেন ঠিকই, তবে মুখ দিয়ে প্রশ্বাস নিলেও বাতাস কিন্তু শ্বাসনালী দিয়েই ফুসফুসে পৌঁছয়। আমরা যদি মুখ দিয়েও প্রশ্বাস নিই তাও বাতাস শ্বাসনালী দিয়ে ফুসফুসে পৌঁছয়। তবে নাক দিয়ে ঠিকমতো শ্বাস নিতে না পারলে তবেই মুখ দিয়ে শ্বাস নিতে হয়। এবারে চলে আসছি 43 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে মঞ্জু জিজ্ঞেস করলো বাতাস ফুসফুসে পৌঁছানোর পর কি হয় দিদি? তো আমরা আগের পৃষ্ঠায় একটা ছবিতে দেখলাম নাক দিয়ে আমরা যে শ্বাসটা নিচ্ছি সেটা শ্বাসনালী হয়ে ফুসফুসে পৌঁছয়। তো মঞ্জুর মনে প্রশ্ন জেগেছে যে বাতাস ফুসফুসে পৌঁছানোর পর কি হয়? তখন দিদিমণি বললেন বাতাসের একটা উপাদান হলো অক্সিজেন গ্যাস। বাতাসের একটা উপাদান কি? অক্সিজেন গ্যাস। বাতাস ফুসফুসে পৌঁছয়, ফুসফুস আবার ওই বাতাস থেকে অক্সিজেন গ্যাসটাকে টেনে নেয়। তাহলে ফুসফুসের কাজ কি? বাতাস থেকে অক্সিজেন গ্যাসটাকে নিয়ে নেওয়া, আর তারপরে ওই অক্সিজেন গ্যাসটাই শরীরের ভেতরে গিয়ে খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে। তাহলে খাবার থেকে শক্তি বের করতে কে সাহায্য করে? অক্সিজেন গ্যাস। দৌড়ানো বা সিঁড়ি দিয়ে ওঠার সময় তোমাদের শক্তি প্রয়োজন হয়, আর ওই শক্তি তোমরা পাও খাবার থেকে, তাই তো? দিদিমণি জিজ্ঞেস করলেন। আফসানা বলল আর অক্সিজেন গ্যাস ওই খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে। তাহলে আমাদের কাজ করার জন্য শক্তি প্রয়োজন, সেই শক্তি আমরা পাই খাবার থেকে। কিন্তু খাবার থেকে শক্তিটাকে বার করতে সাহায্য করে কে? অক্সিজেন। এটা মনে রাখতে হবে। তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ওঠার সময় জোরে জোরে শ্বাস নিতে হয় কেন দিদি?
তখন দিদিমণি বললেন, দৌড়নো বা সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি ওঠার সময় বেশি শক্তির দরকার হয়, আর যখন বেশি শক্তির দরকার হয় তখন বেশি পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয়, আর বেশি পরিমাণে অক্সিজেন পেতে গেলে আমাদের কি করতে হবে? বেশি বেশি শ্বাস নিতে হবে, তাই আমরা হাঁপাই। পাশ থেকে অরুণ বলে উঠল, আর তার জন্য লাগে বেশি অক্সিজেন, আর বেশি অক্সিজেন শরীরে ঢোকার জন্য জোরে জোরে শ্বাস নিতে হয়, তাই আমরা হাঁপিয়ে যাই, তাই না দিদি? তো আমি যে কথাটা বললাম অরুণ ও কিন্তু এখানে সেটাই বলেছে। তো অরুণ জিজ্ঞেস করছে, তাই না দিদি? দিদিমণি বললেন যে ঠিক বলেছ, আমরা যেমন শ্বাস নিই তেমনি আমরা শ্বাস তো ছাড়ি। শ্বাস ছাড়াকে বলে নিঃশ্বাস, যেটা আমি আগের পৃষ্ঠার আলোচনার সময় বুঝিয়েছি। শ্বাস ছাড়াকে কি বলে? নিঃশ্বাস বলে। মঞ্জু জিজ্ঞেস করলো, আচ্ছা নিঃশ্বাস ছাড়ার সময়ও তো কিছুটা বাতাস আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। দিদিমণি বললেন যে হ্যাঁ ঠিক তাই, এই বাতাসের সঙ্গেই আমাদের শরীরে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড গ্যাস শরীর থেকে বেরিয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? বাতাস থেকে বাতাসের একটা উপাদান অক্সিজেন, সেটা আমরা বেঁচে থাকার জন্য কাজে লাগাই, আর আমাদের শরীরের তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড গ্যাস আমরা বাতাসে ছড়িয়ে দিই। তাহলে আমরা বাতাস থেকে অক্সিজেন গ্যাস গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাসে ত্যাগ করি। আর আগের পৃষ্ঠাতে শিখলাম গাছ খাবার তৈরি করার সময় ঠিক তার উল্টোটা করে, অক্সিজেন গ্যাস বাতাসে ছাড়ে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে। শামীম জিজ্ঞেস করলো, নিঃশ্বাস ছাড়ার সময় বাতাস কিভাবে আমাদের শরীরের বাইরে বেরোয়? তখন দিদিমণি বললেন, প্রশ্বাসের সঙ্গে যে পথ দিয়ে বাতাস শরীরে ঢুকেছিল, আমরা যখন শ্বাসটা টেনে নিচ্ছি তো প্রশ্বাসের সঙ্গে যে পথ দিয়ে বাতাস ফুসফুসে যাচ্ছে ঠিক সেই পথ দিয়েই ফুসফুসের থেকে শ্বাসনালী হয়ে নাকের মাধ্যমে বাতাস কি হয়? বাইরে বেরিয়ে যায়। সেটাই দেখো এখানে লেখা রয়েছে, প্রশ্বাসের সঙ্গে যে পথ দিয়ে বাতাস শরীরে ঢুকেছিল আবার নিঃশ্বাসের সঙ্গে সেই পথেই বাতাস বাইরে বেরিয়ে যায়। প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে বলে শ্বাসক্রিয়া। প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে কি বলে? শ্বাসক্রিয়া। মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে। শ্বাসক্রিয়ার সময় পরিমাণ মতো অক্সিজেন শরীরে ঢুকলে তবেই স্বাস্থ্য ভালো থাকে। যদি যথেষ্ট পরিমাণে অক্সিজেন শরীরে না পৌঁছয় তাহলে কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়বে। এবারে চলে আসছি নিচের অংশে। এখানে বলা হচ্ছে খাবার থেকে শক্তি পাই কিভাবে, এটা বোঝানো হচ্ছে একটা ছকের মাধ্যমে সহজভাবে। আমরা যে খাবারটা খাই, আমরা তরল খাবার গিলে খাই বা অন্য খাবার আমরা যখন চিবিয়ে খাই তখন খাবারের সঙ্গে লালারস মিশে যায়, তারপরে নানা প্রক্রিয়া সেটা হজম হয়। হজম হওয়ার পরে সেই খাবারটা সরল খাবারে পরিণত হয়। এরপর ফুসফুস থেকে অক্সিজেন গিয়ে সেই সরল খাবার থেকে শক্তি বার করে। কি করে? শক্তি। এবং শক্তি থেকেই আমরা কাজ করতে পারি। এবারে প্রশ্বাসের পথ। প্রশ্বাসের পথ কোনটা? নাক দিয়ে। আগের পৃষ্ঠার ছবিটা দেখলে আরো স্পষ্ট হবে। প্রশ্বাসের পথ হলো নাক দিয়ে শ্বাসনালী হয়ে ফুসফুস, এই নাক দিয়ে শ্বাসনালী হয়ে ফুসফুস, এটা হলো প্রশ্বাসের পথ। আর নিঃশ্বাসের পথ কি? এই ফুসফুস দিয়ে শ্বাসনালী হয়ে নাক, ফুসফুস দিয়ে শ্বাসনালী হয়ে নাক। তাহলে নিঃশ্বাসের পথ ফুসফুস থেকে শ্বাসনালী হয়ে নাক। এবারে আসছি নিচের অংশে। এখানে বলা হচ্ছে, অরুণ জিজ্ঞেস করলে, গাছ খাবার তৈরি করার সময় কার্বন ডাই অক্সাইড গ্যাস নেয় আর অক্সিজেন গ্যাস ছাড়ে। এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে। তাহলে শ্বাসক্রিয়ার সময় গাছ কি করে? দিদিমণি বললেন, ভালো প্রশ্ন করেছো। গাছ ও অন্যান্য প্রাণীদের মতো শ্বাসক্রিয়ার সময় অক্সিজেন নেয় আর কার্বন ডাই অক্সাইড পরিবেশে ফিরিয়ে দেয়। এটা আমার মতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেকে গুলিয়ে ফেলে। তো মনে রাখতে হবে, গাছ খাবার তৈরি করার সময় কার্বন ডাই অক্সাইড গ্যাস নেয় আর অক্সিজেন গ্যাস ছাড়ে, কিন্তু গাছ যখন শ্বাসক্রিয়া চালায়, বেঁচে থাকার জন্য যখন শ্বাসক্রিয়া চালায়, তখন গাছ অন্যান্য প্রাণীদের মতো শ্বাসক্রিয়ার সময় অক্সিজেন নেয় আর কার্বন ডাই অক্সাইড পরিবেশে ফিরিয়ে দেয়। মনে রাখবে অবশ্যই।
এবারে চলে আসছি 44 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে নিচের ঘটনাগুলো তুমি দেখো আর ভাবো। এখানে ভাবতে বলা হচ্ছে, বন্ধুদের সাথে আলোচনা করতে পারো। রুই কাতলা মাছ জল থেকে তুললেই মারা যায়, কিন্তু শোল, ল্যাটা, কই, শিঙি, মাগুর মাছ জল থেকে তোলার পরও অনেকক্ষণ বেঁচে থাকে। এখানে বিস্ময়বোধক চিহ্ন রয়েছে। আসলে রুই কাতলা এই মাছগুলো জল থেকেই অক্সিজেন পায়, এই কারণে জল থেকে উপরে তুললেই তারা মারা যায়। কিন্তু শোল, ল্যাটা, কই, শিঙি, মাগুর এগুলোর জলের উপরে শ্বাসকার্য চালানোর মতো বিশেষ ক্ষমতা থাকে, এই কারণে তারা দীর্ঘক্ষণ জলের উপরে, জল ছাড়াও বেঁচে থাকতে পারে। এরপরে নিচের অংশে কেঁচোর ছবি রয়েছে। এখানে বলা হচ্ছে কেঁচোর থাকার গর্তগুলো যখন বর্ষাকালে জলে ভরে যায় তখন কেঁচো কেন উপরে উঠে আসে। দেখবে যদি বন্যার জল বেঁধে যায় কোথাও জমিতে, বৃষ্টিতে যদি জল বেঁধে যায়, তাহলে দেখবে যে কেঁচোগুলো উপরে উঠে আসে। আসলে কেঁচো জলের নিচে শ্বাসকার্য চালাতে পারে না, তাই গর্তটা যদি জলে ডুবে যায়, কেঁচো তো শ্বাসকার্য না চালাতে পেরে মারা যাবে। তাই কেঁচো কি করে, উপরে উঠে আসে যদি তার গর্ত জলে ডুবে যায়। আমরা তো শিখলাম প্রশ্বাস আর নিঃশ্বাসের সময় আমরা নাকের ফুটোকে ব্যবহার করি, কিন্তু ফু দিয়ে মোমবাতি নেভানোর সময় শাঁখ বা ভেপু বাজানোর, ভেপু বলতে বাঁশিকে বোঝানো হচ্ছে, ভেপু বাজানোর সময় আমরা কি করি? তখন আমরা মুখের ব্যবহার করি, কারণ তখন বেশি দম দিয়ে বেশি পরিমাণে বাতাস বার করার প্রয়োজন হয় এবং বেশি শক্তির প্রয়োজন হয়, সেটা নাক দিয়ে সম্ভব নয়। তাই আমরা তখন মুখের ব্যবহার করি। যখন আমরা ফু দিয়ে মোমবাতি নেভাতে চাই, শাঁখ বা ভেপু বাজাতে চাই, তখন আমরা মুখের ব্যবহার করি। তারপর এখানে বলা হচ্ছে ঘরে মশার ধূপ জ্বালালে, কাঠের গুঁড়ো নাকে ঢুকলে, পরাগরেণু বা ছত্রাক জাতীয় জীব শ্বাসনালীতে ঢুকলে কি কি সমস্যা হতে পারে। আমাদের শ্বাস নিতে কষ্ট হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এমনকি আমাদের হাঁচিও হতে পারে। এরপরে নিচের অংশে বলা হচ্ছে তোমার বাড়ির কেউ যদি কয়লা খনি, কাঁচের কারখানা, তুলোর কাজ বা অ্যাসবেস্টসের কাজে যুক্ত থাকেন কিংবা নিয়মিত সিগারেট খান, তবে ফুসফুস বা শ্বাসনালীর রোগে আক্রান্ত হতে পারেন। এটা মনে রাখবে। তো বাড়ির কেউ যদি ধূমপান করেন তাদের অবশ্যই তোমরা বারণ করবে, তোমরা বোঝাবে যে ধূমপান করলে শ্বাসনালীর রোগে বা ফুসফুসের রোগে আক্রান্ত হতে পারো, তোমরা ধূমপান করো না। তো আর যদি কয়লা খনিতে বা কাচের কারখানায় বা তুলোর কাজ এগুলো করতে হয়, কিছু না কিছু তো কাজ আমাদের করা প্রয়োজন বেঁচে থাকার জন্য। যারা এই ধরনের কাজ করেন তাদের কি করতে হবে, নিজেদের সুরক্ষার কথাও মাথায় রাখতে হবে। অবশ্যই মাস্ক পরে নিতে হবে এবং যতটা সম্ভব নিরাপদভাবে কাজ করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।